মাননীয় সদস্য জনাব এনামুল হক বাবুল, যশোর ৪। আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক 2024-25 অর্থবছরের পেশকৃত 7,97,000 কোটি টাকা বাজেটের উপর আলোচনা করার আমাকে সুযোগ দান করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের প্রতি, যিনি আমাকে এই মহান জাতীয় সংসদের বাজেট সংক্রান্ত আলোচনায় দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই। বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা, ভূমিহীন অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল 17 কোটি মানুষের অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে মনোনয়ন দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সারা বিশ্বের অবহেলিত, অত্যাচারিত, শোষিত মানুষের কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাকে এদেশের কতিপয় বেঈমান বিশ্বাসঘাতকরা 75 সালের 15 আগস্ট কালো রাতে নির্মম হত্যা করেছিল। স্মরণ করি বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের প্রেরণাদায়ক ঘাতকের হাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিবকে। আমি আরো স্মরণ করি বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সহ তার পুত্র, পুত্রবধূ, আত্মীয় স্বজন সহ যারা ওই কালো রাতে ঘাতকের হাতে শহীদ হয়েছেন। স্মরণ করি 3রা নভেম্বর জেলখানায় ঘাতকরা নিহত বঙ্গবন্ধু 4 ঘনিষ্ঠ সহচরদের। গভীরভাবে শ্রদ্ধা নাই 71-এর 30 লক্ষ শহীদের প্রতি এবং সম্বর হারানো 2 লক্ষ মা বোনদের প্রতি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। সেই নিরিখে বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় 24-25 অর্থ বছরের বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। মূল্যস্ফীতি কমানো এবং বেকারত্ব দূর করার জন্য তা একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 মানুষের শেষ আশ্রয়স্থল। করোনা অতিমারির সময় বিএনপি, জামাত সহ দেশের বহু গবেষক বলেছিল দেশে লাশের বন্যা বয়ে যাবে। তখন সরকার বিনামূল্যে কোভিড টেস্ট থেকে শুরু করে এই বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিন, চিকিৎসা সেবা, এমনকি খাদ্য প্রদান করেছে। করোনা মহামারীর সময় 15,69,463 আক্রান্ত করোনা রোগীকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং সমগ্র দেশবাসীকে বিনামূল্যে 31 কোটি ভ্যাকসিন সরবরাহ করেছেন, যা খুব কম রাষ্ট্র করতে পেরেছে। দেশের কোনো মানুষ সে সময় না খেয়ে দিন পার করেছে অথবা মারা গেছে একথা কেউ বলতে পারবে না। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তার নেতৃত্বে বাঙালিরা যুদ্ধ করে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা নিয়েছে। কিন্তু দেশদ্রোহী কিছু ষড়যন্ত্রকারী চক্রান্ত বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রাম শেষ করতে পারেননি। তাকে 75 সালে 15 আগস্ট হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু সেই অসমাপ্ত মুক্তির সংগ্রামের দায়িত্ব নিয়েছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সরকারের গত 15 বছরের যে সফলতার বর্ণনা দিয়েছেন তা মোটে গত নয়। দানাদার খাদ্যশস্য উৎপাদন 1,80,00,000 থেকে বৃদ্ধি পেয়ে 4,92,00,000 মেট্রিক টন, মৎস্য উৎপাদন 53 মেট্রিক টন, যা পৃথিবীর দ্বিতীয়। গবাদি পশু 7,98,00,000, পোল্ট্রি 52 কোটি মেট্রিক টন উৎপন্ন হয়েছে। মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছে, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কমেছে, দারিদ্র্যের হার 18 এবং অতি দারিদ্র্যের হার 5 ভাগে নেমেছে। সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী গমনের হার বৃদ্ধি পেয়েছে। এবছরও বিনামূল্যে 9 কোটি বই বিতরণ করা হয়েছে। বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সারের দাম কমানো হয়েছে ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। দেশের চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং শতভাগ নাগরিক বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন সাধারণ মানুষ ডিজিটাল কিতাব বুঝতো না। এখন একজন সাধারণ মানুষ ব্যাংকে যে তার প্রবাসী স্বজনের কাঠামোর অর্থ 5 মিনিটে পেয়ে যায়, তখন ডিজিটালের সংজ্ঞা সে বুঝতে পারে। ঘরে বসে যখন বিমানের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিট অ্যাপসের মাধ্যমে পেয়ে যায়, তখন বুঝতে পারে যে ডিজিটাল কি। একজন কৃষানি ক্ষেতের আইল দিয়ে হাঁটতে হাঁটতে অথবা রিক্সাওয়ালা রিক্সায় বসে দেশ বিদেশে মোবাইলে কথা বলে, তখন আমরা খুব মজা বোধ করি। সামান্য টাকার ইন্টারনেট ক্রয় করে সারা পৃথিবী হাতের মুঠোয় আনতে পারা, এটাই তো ডিজিটাল। সর্বক্ষেত্রে ডিজিটালের ব্যবহারের ফলে এখন সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, কোভিড-19, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বিভিন্ন যুদ্ধের সারা পৃথিবীর মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। নিষেধাজ্ঞা আরও পরিবহন সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য 1.5 গুণ, সারের মূল্য 4 গুণ, এলএনজির মূল্য 4 গুণ, গমের মূল্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে বঙ্গবন্ধু কন্যা এই অধিক মূল্য, চড়া মূল্য আমদানি করে দেশে বিদ্যুৎ সরবরাহ এবং সার সরবরাহ, খাদ্য সরবরাহ করেন, যার ফলে যেমন সরকারি টান পড়ে তেমনি বৈদেশিক মুদ্রারও
মজুদ অস্বাভাবিক বেড়ে যায়। 2021 সালে করোনার ভয়াবহতার সময় প্রধানমন্ত্রী গার্মেন্টস খোলার সাহস পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমরা মনে করেছিলাম দেশে করোনা 2 মিনিট শেষ করবেন। বিদেশি ক্রেতারা বাংলাদেশে থেকে অন্য দেশে চলে যেত, আমাদের দেশ শ্রীলঙ্কার মতো জৈল হয়ে যেত। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তিনি 82,927 কোটি করেছেন। 86 সালে দক্ষিণ কোরিয়া আমার এক অতিথি আমাদের ক্যান্টনমেন্ট থেকে বলেছিল এটা কি, আমি উত্তর দিলে সে বলেছিল তোমাদের দেশে মিলিটারি বিল্ডিং গুলো খুবই ভালো, কিন্তু স্কুলের বিল্ডিং গুলো অবস্থা খুবই খারাপ। কিন্তু এখন দেশটি সেই অবস্থায় নেই। দেশের স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং গুলোর সৌন্দর্য ছাত্রদের আকর্ষণ করে। তারপরে বলবো শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং গুলো শুধু শিক্ষার মান উন্নয়ন যথেষ্ট নয়, শিক্ষকের চাকরি আকর্ষণীয় করে তুলতে হবে এবং মেধাবীদের এই পেশায় আনতে হবে। যোগ্য প্রার্থী না পাওয়ার জন্য সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় পদ পূরণ করা সম্ভব হয়নি। অনার্স মাস্টার পাশ করে তারা একটি নিয়োগ পরীক্ষায় তারা পাশ করতে পারছেন না। স্কুল এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানো প্রয়োজন। শিক্ষকদের সর্বোচ্চ বেতন সম্মান প্রদান করে সবচেয়ে মেধাবী ছাত্রদের এই পেশায় আনতে হবে, তবেই দেশের শিক্ষার প্রকৃত মান উন্নয়ন ঘটবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে 2024 অর্থ বছরে বরাদ্দের প্রস্তাব এসেছে 41,407 কোটি টাকা। এই স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য অনস্বীকার্য। বিশেষত করোনাকালে করোনা চিকিৎসায় দেশের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ত্যাগ এবং আত্মদানের নিকট সমগ্র জাতি আজ ঋণী। সরকার তরফ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ সহায়তা দান করা হয়েছে, করোনা মহামারী রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে আইসিইউ সহ বেড সংখ্যা অব্যাহত বাড়ানো হচ্ছে। তারপরেও ধারাবাহিকভাবে ডাক্তার অভাব হচ্ছে, কারণ ডাক্তাররা পোস্টিং নেওয়ার পরে কয়েক মাস পরে ডেপুটেশন এবং উচ্চশিক্ষার হাসপাতাল ত্যাগ করছে, ফলে আবার ডাক্তার সংকট হচ্ছে। এটিকে সমাধান করার দরকার এবং সবচেয়ে বড় কথা যে সাধারণ মানুষ বিশেষায়িত চিকিৎসা পাচ্ছে না, এটি ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট দেবেন। এই মুহূর্তে আমার নির্বাচনী এলাকার কিছু কথা তুলে ধরছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অভয়নগর উপজেলায় 503 একর জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যার উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লাইন হচ্ছে সেটি আমার নির্বাচনী এলাকার বাগারপাড়া হয়ে পদ্মবিলা জংশনে অভয়নগরের মধ্যে দিয়ে খুলনা যাচ্ছে, যার ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি বাগারপাড়ার মানুষ 2 ঘন্টা এবং অভয়নগরের মানুষ 3 ঘন্টায় ঢাকা পৌঁছতে পারবে। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া। ইপিজেড এবং নবনির্মিত রেল যোগাযোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অভয়নগর বাগারপাড়া বসুন্ধরা মানুষের কৃতজ্ঞতা শেষ নাই। অনতিবিলম্বে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত এবং মোংলা থেকে খুলনা এবং যশোর হয়ে বেনাপোল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের জন্য শুরু করার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ভবদার জলবদ্ধ সমস্যা গত 40 বছর ধরে বিদ্যমান, যার ভয়াবহতায় অভয়নগরের সহ 3টি উপজেলার 127টি গ্রাম প্লাবিত হয় এবং 10,000 হেক্টরের জমি অনাবাদী থাকে। মাঝে মাঝে সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান করা প্রয়োজন এবং টিকা, শ্রী, ভদ্রা নদীগুলো বাঁচানো অত্যন্ত প্রয়োজন। অভয়নগর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অভয়নগরের মধ্যে একটি প্রবাহিত ভৈরবনগরের একটি ব্রিজ নির্মাণ। আমরা সেটা পেয়েছি। নওপাড়া নদী বন্দর অভয়নগর উপজেলা সহ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।